চলচ্চিত্রই হোক কিংবা সঙ্গীত, স্বর্ণযুগের স্বর্ণ প্রতিভাগুলি আজীবন ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে তাদের কর্ম ও সাধনার মধ্যে দিয়ে। সেই সকল মানুষগুলি আজ আর নেই, কিন্তু তাদের অমর সৃষ্টিগুলি আজীবন আমাদের সমৃদ্ধ করে। তাদের জীবন সংগ্রামের ইতিহাসগুলি শুনলে এই শতকে দাঁড়িয়েও নিজেদের ধন্য বলে মনে হয়। আজ তেমনই একটি ইতিহাসের কথা আপনাদের কাছে উপস্থাপন করব, যা শোনার পর আমাদের মতো হয়তো আপনাদের মনও আবেগের তরঙ্গে আন্দোলিত হবে। স্বনামধন্য প্রযোজক তপন বিশ্বাস হিন্দুস্তান টাইমসকে এই অমূল্য সাক্ষাৎকারটি দিয়েছেন। নিজের প্রযোজিত ছবিতে গান গাইবেন লতা মঙ্গেশকর। এটা একসময় যে কোনো প্রযোজকের কাছেই স্বপ্নের মতো ছিল। যে স্বপ্ন পূরণও হয়েছে বাংলা ছবির অত্যন্ত নামজাদা প্রযোজক তপন বিশ্বাসেরও। উৎসব, চোখের বালি, তিতলির মতো ছবি প্রযোজনা করেছেন তপনবাবু। 1988-তে পরশমণি নামের একটি ছবি তৈরি করেন তিনি। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিতেই সন্ধ্যা রায়ের কণ্ঠে একটি গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। গানটি ছিল যায় যে বেলা যায়। কিন্তু এই গানটি ছাড়াও তপনবাবুর অন্য অভিজ্ঞতা আছে লতা মঙ্গেশকরকে নিয়ে। তাঁর মতে, আমার প্রথম ছবির নাম কলঙ্কিনী। ছবির কাজ শেষ হওয়ার অনেক আগেই মুক্তির তারিখ ঠিক করে ফেলেছিলাম, আর ঠিক করেছিলাম এই ছবিতে কাজ করবেন উত্তম কুমার। তার কদিন আগেই ওগবধূর কাজ করার সময় উত্তমবাবুর মাথায় চোট লেগেছিল। উনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, কিন্তু উত্তমবাবুর শ্যুটের মাপ নিতেই হবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যে আমাদের মুম্বাই যাওয়ার কথা। আমি, ছবির সুরকার শ্যামল মিত্র আর পরিচালক দীনেন গুপ্ত। উত্তমবাবুর সঙ্গে কথা হচ্ছে না, তাই চিন্তায় পড়ে গিয়েছি। হঠাৎই মহানায়কের ফোন। আমাকে বললেন, শুনলাম চিন্তা করছেন, নিশ্চিন্তে বোম্বে থেকে ঘুরে আসুন। শ্যুটের মাপ নিয়ে চিন্তা নেই। খোকা অর্থাৎ দীনেন গুপ্তকে বলে দিন আমার কাছে 300-র বেশি শ্যুট আছে, ওর পছন্দ মতো পরে নেব, অসুবিধা হবে না। এরপর তপনবাবু, শ্যামল মিত্র এবং দীনেন গুপ্ত রওনা হয়ে যান মুম্বাইয়ের উদ্দেশ্যে। প্রথম কাজ ছবির গানের জন্য কিশোর কুমারকে রাজি করানো। কিশোর কুমারের সঙ্গে দেখা হলো না, কিন্তু ওনার সহকারী শ্যামল মিত্রকে বললেন, কোনো চিন্তা নেই, কিশোরজি আপনার সঙ্গে কাজ করছেন, উনি আপনার গান গাইবেন। স্টুডিও থেকে ফিরে এলাম। পরের দিন সকালে তিনজনে একসঙ্গে বসে চা খাচ্ছি। হঠাৎ ডোরবেল বাজল। শ্যামল মিত্র সহকারী দরজা খুলতে গেলেন। বাইরের ঘর থেকে কানে এলো কেউ একজন মারা গিয়েছেন, আর একটা শব্দও শুনতে পেলাম, কুমার। বুকের মধ্যে কেমন যেন হয়ে উঠল। কিশোর কুমারের কিছু হলো না তো? ওনার জন্যেই তো বোম্বে আসা। ফোনের ওপারে খানিক থেমে আবার বলতে থাকেন তপনবাবু। এরপর দেখি শ্যামল মিত্র কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়েছেন প্রায়। আমায় বললেন, কলকাতায় ফিরে যেতে হবে, উত্তম কুমার আর নেই। উত্তম কুমার নেই? বাংলা ছবির কি হবে? যে ছবির জন্য এতদূর আসা, সেই কলঙ্কিনীরই বা কি হবে? বোম্বে থেকে আমরা চলে আসি। তার আগে একবার দেখা হয় আশাজির সঙ্গে। আমরা আশাজির বাড়িতে গিয়েছিলাম। আশাজি হঠাৎ বললেন, শ্যামলদা, লতাজি আপনার সঙ্গে দেখা করতে চান। ওই দিন দেখেছিলাম বাংলা ছবির প্রতি, বাঙালিদের প্রতি লতাজির কি অগাধ টান আর ভালোবাসা। শ্যামল মিত্রর সঙ্গে দেখা হতেই লতাজি ওনার হাত ধরে কাঁদতে শুরু করলেন। বললেন, উত্তমবাবু এত তাড়াতাড়ি চলে গেলেন, কি হবে এরপর? কাকে আশ্রয় করে এগোবে বাংলা ছবি? ওই দিন বসে শুনেছিলাম লতাজির সঙ্গে উত্তম কুমারের কাজের অভিজ্ঞতা, পুরানো গল্প, এক কিংবদন্তির মুখ থেকে শোনা আর এক কিংবদন্তির গল্প। এরপর 1988-তে পরশমণি ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। ছবির প্রযোজক তপন বিশ্বাস।
ওইবার মুম্বাই থেকে কলকাতায় আসতে পারেননি লতাজি। হেমন্তবাবু বললেন গানটা লতাজিকে দিয়েই গাওয়াতে হবে। তাই কলকাতা থেকে ট্র্যাক রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হলো। উনি মুম্বাই থেকে গলা রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলেন। তপনবাবুর কথায় ওইটুকু সময়েই বুঝিয়ে দিয়েছিলেন কেন অত বড় মাপের শিল্পী ছিলেন তিনি। সময়ানুবর্তিতাই হোক, সুর তাল লয়ের প্রশ্নই হোক, শত অসুস্থতাতেও এক চুল নড়চড় হয়নি তাঁর দেওয়া কথার। এই কারণেই তিনি লতা মঙ্গেশকর। ধন্যবাদ।